সুধী দর্শক সবাইকে বেলা অবেলা সারাবেলা অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে শিল্প, সাহিত্য, রাজনীতি, চিত্রকলা, সঙ্গীত, খেলাধুলা ইত্যাদি শাখায় যাদের উজ্জ্বল উপস্থিতি সেই সব দেশবরেণ্য খ্যাতিমান মানুষদের আমরা আমাদের অতিথি হিসেবে নিয়ে আসি। আজকে যিনি আমাদের অতিথি তিনি আমাদের দেশের প্রগতিশীল রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। দীর্ঘদিন তিনি কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে জাতীয় পর্যায়ের সকল রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তিনি প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন অথবা তিনি প্রত্যক্ষ করেছেন। রাজনীতির মাঠে শুধু নয়, সমাজ নিয়েও তার অনেক ভাবনা আছে। তিনি লেখালেখি করেন, এ নিয়ে তার নিজস্ব চিন্তাভাবনা আছে। তিনি আমাদের খুবই কাছের মানুষ, শ্রদ্ধার মানুষ, অজয় রায়। অজয় দা, অনেক ধন্যবাদ, আপনি আজকে আমাদের স্টুডিওতে এসেছেন। তো আমরা এই অনুষ্ঠানটা একেবারেই খুবই বলা যায় যে এক ধরনের বৈঠকি আড্ডার মতো আর কি। তো আমরা জানতে চাইব আপনার একদম জীবনের শুরু থেকে, অর্থাৎ কোথায় জন্ম, কবে জন্ম, সেখান থেকে আমরা শুরু করি। আমার জন্মটা 1928 সালে আমার দাদুর বাড়িতে। দাদু মানে মার বাবা। আমার নিজের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ জেলার বনগ্রাম বলে একটা গ্রাম। বনগ্রামে এখনতে বিখ্যাত। এটা হলো পৈতৃক বাড়ি, নীরশ্রী চৌধুরীর বাড়ি। হ্যাঁ হ্যাঁ, নীরশ্রী চৌধুরী আমাদের এমনি গ্রামে প্রতিবেশী আর কি। আচ্ছা, এটা হলো আপনার পৈতৃক বাড়ি? পৈতৃক বাড়ি। আমার ছোটোবেলাটা কেটেছে আমার মামার বাড়িতে। বাবা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকের ছাত্র, ইংরেজির। কি নাম? প্রমথনাথ রায়। বাংলা একাডেমিতে দেখবেন, বাংলা একাডেমির একটা চরিতাভিধান আছে, তার মধ্যে তার একটা এন্ট্রি আছে তার নামে। আচ্ছা আচ্ছা। তিনি এখান থেকে মাস্টার্স করে, ইংরেজিতে মাস্টার্স করে প্রথম কিছুদিন রইলেন কলকাতায়, তারপরে সেখান থেকে বেনারসে। এর মধ্যে সেই সময় অধ্যাপক টুচি বলে এক ভদ্রলোক, টুচি নাম শুনে, ইটালিয়ান, আমি নাম শুনেছি, আর্ট ক্রিটিক। আর্ট ক্রিটিক। এই সময় টুচির সঙ্গে টুচি তাকে অফার করে যে তুমি ইটালিতে এসো। সে তিনি এটা গ্রহণ করেন। তার বিষয় ছিল বিদেশি ভাষা। সেটা কবে হবে? এটা কোন সালে? 30s। আমার জন্মের বছর দুই তিনের মধ্যে, বছর দেড়েক দুয়েকের মধ্যে। আচ্ছা। ইটালিয়ান, ল্যাটিন এবং ইটালিয়ান এবং তার সঙ্গে জার্মান, এই। এবং আমার বাবা কিন্তু ওখান থেকে একেবারে ফ্যাসিস্ট হয়ে আসে। আচ্ছা, আইডিওলজিক্যালি ফ্যাসিস্ট। মানে কিন্তু উনি কি আপনাকে এই ফ্যাসিজমের ব্যাপারে আকৃষ্ট করবার চেষ্টা করেছিলেন? করতে চায়নি, তবে বলেছে যে কি করছো, এটা তো কিছু হবে টবে না। আপনার মায়ের নাম? আমার মার নাম কল্যাণী রায়। কল্যাণী রায়। তো উনি এই যে আপনার বাবা তো চলে গেলেন কলকাতায়, কলকাতা থেকে চলে গেলেন উনি রোমে, তো মা কি করতেন? মা তো গৃহবধূ, বাড়ির মেয়ে, পিতৃগৃহে থাকতেন। হ্যাঁ, দাদু সেই সময়টা আমার মামার বাড়িতে। মামার বাড়িতে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তার অ্যাটমসফিয়ারটা ছিল ওইটা পুরো অন্যরকম, স্বদেশী আন্দোলন। মানে আপনার উপরে যে প্রভাবটা সেটা মামা বাড়ির প্রভাব? মামা বাড়ি মূলত। তো বাবা ওখান থেকে ফিরে এসে, এখন থেকে মানে ইটালি থেকে ফিরে এসে এই 6 মাস 8 মাস বোধহয় কলকাতায় ছিলেন। তারপরে বেনারস ইউনিভার্সিটিতে চাকরি হয়ে যায়। তো ওইখানে তারপরে আমরা গেলাম, আমাদের জীবন শুরু হলো। এবং সেইখানে স্কুলে ভর্তি হলাম, 4th শ্রেণীতে গিয়ে ভর্তি হলাম, ম্যাট্রিক পরীক্ষা দিয়ে বেরিয়ে এলাম আর কি বেনারস। আমরা যে স্কুলটা বেনারসে গেলাম, আমি সেটা বাঙালি স্কুল। আপনি ছাত্র কেমন ছিলেন? এটা বলা খুব মুশকিল, খারাপ ছিলাম না অন্তত। এটা আমি প্রথম শ্রেণীর সবগুলোই, খালি মাস্টার্স যেটা জেল থেকে দিয়েছি সেটা দ্বিতীয়। তখনকার দিনে যে ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলনটা গড়ে উঠছিল, আপনি কি ছাত্র হিসেবে তাতে অংশগ্রহণ ছিল আপনার? না, তখন মানে কোনো অ্যাকশানে অংশগ্রহণ ছিল না। তবে 42 সালের আন্দোলন, কমিউনিস্টরা আপনার জানেন কিনা জানি না, কমিউনিস্টরা সেটা ডাইরেক্টলি পার্টিসিপেট করে নাই। কিন্তু তার যেটাকে সুইপের বাংলা কী হবে, তার ব্যাপকতা, তার টান, এটা এত বেশি ছিল যে
আমি এটা দ্বিতীয়বার দেখছি আমাদের স্বাধীনতা আন্দোলনের সময়, এই যে 71 সালে, মানে একদম বন্যার মতো একটা। বন্যার মতো। বেনারস ইউনিভার্সিটিটার চারপাশে একটা দেয়াল দেওয়া, ওয়ার্ল্ড আপ। বাইরে ছাত্ররা থাকে, কিন্তু বেশিরভাগ ছাত্ররা হোস্টেলে থাকে, অধ্যাপকরাও হোস্টেলে থাকতেন। অনেকটা আবাসিক আবাসিক ইউনিভার্সিটি যা হয় এটা, সে যাই হোক। এবং তখন ভাইস চ্যান্সেলর ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ, পরবর্তীকালে যিনি ভারতের রাষ্ট্রপতি হলেন। বাইরে পুলিশ, আর্মড। ইউনিভার্সিটির গেটটা খুলে ছাত্ররা বেরোবে, ভাইস চ্যান্সেলর এসে দাঁড়ালেন সামনে আর কি, যাতে তাকে মানলো না, বেরোলো ছাত্ররা। তো এটা মানে আমি তো তখন 42 মুভমেন্ট ক্লাস 9 থেকে 10-এ উঠছি আর কি, মাত্র সে অবস্থা। তো এখানে এইটা রেল লাইন উপড়ে ফেললো, টেলিফোনের তার কেটে দিল ইত্যাদি। সুতরাং এইটা সেখানে সঙ্গে জড়িয়ে পড়েছিলাম, যেটা কি কমিউনিস্ট পার্টির সিদ্ধান্তের বাইরেও বলতে পারে, বাইরে সেটা বাইরে, যাই হোক। তো কমিউনিস্টরাও সেখানে একটু অনেক ছিল, কোনো পার্টি ডিসিপ্লিন করে না। পার্টি মেম্বারও ছিলাম না তখন, কিন্তু পার্টি ডিসিপ্লিনও ইম্পোজ করেনি। কারণ ওই রকম সুইপ থেকে নিজেকে আলাদা রাখাটা তখন খুব কঠিন হচ্ছে। সেটা দেখছি, সেটাই হচ্ছে। কিন্তু দেখিনি। স্কুল শেষ হলো কবে? 43। তারপরে ওই বেনারস ইউনিভার্সিটি মানে 45-এ আইএসসি পাস করলাম। আইএসসি পাস করে বিজ্ঞানের ছাত্র ছিলেন? বিজ্ঞানের ছাত্র। তারপরে কি বলে ফার্মেসিতে ভর্তি হলাম, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি। সেটা ভর্তি হয়ে তার মধ্যে আমার বাবা মারা গেলেন, মা মারা গেলেন। উইদিন 6-7 মাসের মধ্যে ব্যবধানে। আই এম দি এল্ডেস্ট। আচ্ছা, তখনও ভাগ্য ভালো, আমার বাবার বাবা জীবিত ছিলেন, আর বাবার মাও জীবিত ছিলেন, ঠাকুরমা। হ্যাঁ। সুতরাং তাদের কেয়ারে দেশে চলে এলাম। সেটা বেনারস ছেড়ে চলে এলেন? হ্যাঁ, ওইটা বেনারসের পার্ট ইতি। মানে আইএসসি পাস করার পরে? আইএসসি পাস করা 6 মাসের মতন ছিলাম ফার্মেসিতে, তারপর চলে এলাম। কোথায় এলেন? গ্রামের বাড়িতে। গ্রামের বাড়ি ওই কিশোরগঞ্জে, বনগ্রাম বলে গ্রামটার নাম। সেখান থেকে 6 মাস তো বসে থাকতে হলো, কারণ তখন তার কলেজে ভর্তি হওয়ার সুযোগ নেই। সেটার পরে 46 সালে গিয়ে প্রথমে কলকাতায় চেষ্টা করলাম। কলকাতায় ভালো লাগলো না। মাস 3 ছিলাম, একটা কন্টিনিউয়াসলি এত দিন একসাথে আর কন্টিনিউয়াসলি কখনো কলকাতায় থাকিনি। সেখান থেকে খেতে চলে এলাম। কোথাও ভর্তি হননি? ভর্তি হইনি, এখানে এলাম। এখানে প্রথম ঢাকাতে এলাম, ঢাকা ইউনিভার্সিটিতে আমি গেলাম। পরে আমাকে বললেন কলকাতার পরে আপনি ঢাকায়? কলকাতা গ্রামের বাড়িতে গিয়ে গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসলেন। আচ্ছা, আমি ঢাকার পর্বটা যাওয়ার আগে আমরা একটা বিরতি নিয়ে নিই। শুধু দর্শক, আমরা এখন একটা বিরতি নিচ্ছি। বিরতির পরে ফিরে এসে কথা বলবো আমাদের আজকের অতিথির সঙ্গে। শুধু দর্শক, ফিরে এলাম বেলা সারাবেলা অনুষ্ঠানে। এখন ফিরে যাচ্ছি আমাদের প্রসঙ্গে। অজয়দা, আপনার সম্পর্কে আমরা একটা ছোট্ট তথ্যচিত্র বানিয়েছি, সেটা আমরা একটু দেখে নিই এই পর্দায়। প্রগতিশীল রাজনীতিবিদ অজয় রায় 1928 সালের 30 ডিসেম্বর ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ডক্টর প্রমথনাথ রায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বাবার কর্মসূত্রে অজয় রায়ের শৈশব কৈশোর কেটেছে ভারতের যুক্তপ্রদেশের বেনারস শহরে। সেখানকার অ্যাংলো বেঙ্গলি ইন্টারমিডিয়েট কলেজে তাঁর লেখাপড়ার শুরু। সেখান থেকে 1943 সালে তিনি ম্যাট্রিক পাশ করেন। এরপর তিনি ভর্তি হন বেনারস ইউনিভার্সিটিতে। 1945 সালে ইন্টারমিডিয়েট পাশ করে সেখানেই ফার্মেসি নিয়ে পড়তে আরম্ভ করেন।
এর কিছুদিনের মধ্যে বাবা ও মায়ের মৃত্যুর পর 6 ভাই বোন নিয়ে গ্রামের বাড়ি কিশোরগঞ্জের বনগ্রামে চলে আসেন তিনি। দেশে ফিরে মুন্সিগঞ্জে হরগঙ্গা কলেজে ভর্তি হন এবং সেখান থেকে 1984 সালে বিকম পাশ করেন। স্কুলে থাকতেই বামধারার ছাত্র সংগঠন, ছাত্র ফেডারেশন ও কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত হন তিনি। হরগঙ্গা কলেজে ভর্তি হবার পর সেখানে একই ধারায় কাজ চালিয়ে যান। এ সময় তিনি ঢাকা জেলা ছাত্র ফেডারেশনের যুগ্ম সম্পাদক ছিলেন। রাজনৈতিক কারণে বিভিন্ন পর্যায়ে গ্রেফতার হয়ে সব মিলিয়ে তিনি 15 বছরের মতো জেল খেটেছেন। আত্মগোপন থেকেছেন প্রায় 12 বছর। এই সময়কালে তিনি কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত থেকেছেন। পাকিস্তান আমলে প্রথমে ময়মনসিংহ জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য হিসেবে এবং 1973 সাল থেকে কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য হিসেবে কাজ করেছেন। অংশ নিয়েছেন মুক্তিযুদ্ধ সহ সকল গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও জাতীয় আন্দোলনে। 1992 সালে তিনি কমিউনিস্ট পার্টির সদস্য পদ ত্যাগ করে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করেন। 1997 সালে প্রতিষ্ঠা করেন সম্মিলিত সামাজিক আন্দোলন। জন্মলগ্ন থেকে এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এছাড়া শান্তি পরিষদ, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ বিরোধী মঞ্চ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সাথে যুক্ত থেকে এই বয়সেও কাজ করে চলেছেন নিরন্তর। ব্যক্তিগত জীবনে তিনি 1971 সালে জয়ন্তী রায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 2 মেয়ে ও 1 ছেলে। বর্তমানে সন্তানেরা প্রত্যেকে প্রবাসী। রাজনীতিবিদ এর বাইরে তাঁর আরেকটি পরিচয় রাজনৈতিক বিশ্লেষক ও লেখক হিসেবে। ইতিহাস, বামপন্থী আন্দোলন, সাম্প্রতিক রাজনীতি ও আত্মজীবনী মিলিয়ে প্রকাশিত হয়েছে বেশ কিছু বই। সাংগঠনিক কাজের পাশাপাশি এখনও লেখালেখি করেন নিয়মিত। অযোধ্যা, আমরা যেখানে ছিলাম যে আপনি কলকাতা থেকে আবার ফিরে এলেন, ফিরে এসে বাড়ি গেলেন, বাড়ি থেকে ঢাকায় এলেন, তারপরে কি? ঢাকায় এলাম, ঢাকাতে উঠলাম এসে মুন্সিগঞ্জে। মুন্সিগঞ্জ কারণ একটা ভিত্তি ছিল। আমার এক পিসেমশাই, তিনি সেখানকার মুন্সিফ ছিলেন। আচ্ছা। সুতরাং একটা থাকা, ওখানে গিয়ে উঠলাম। উঠে প্রথমে এলাম ঢাকায় ভর্তি হওয়ার জন্য। তখনকার ঢাকা হলের প্রফেসর ছিলেন ভদ্রলোক। সে ভদ্রলোক আবার আমার বাবাকে চিনলেন, মানে ওই ছাত্র হিসাবে। আমাকে বললেন যে বাবা, তোমার তো আমার ভর্তি হতে হবে, কিন্তু তার আগে একটা মাইগ্রেশন লাগবে, ইউনিভার্সিটি মাইগ্রেশন। তো বেনারস থেকে তো আমি কোনো মাইগ্রেশন সার্টিফিকেট নেই আমার কাছে। আচ্ছা আচ্ছা। আমি বললাম আমি এটা পরে দেব, মানে আনতে তো সময় লাগবে, 2-3 মাস সময় লাগবে। এটা বোধহয় মাসটা তখন বোধহয় ভর্তি হওয়ার সময়, আগস্ট এরকম, মানে ভর্তি হওয়ার সময়। তো সেই সময় তো সেটা বলে না, তা তো হবে না। তখন চলে গেলাম মুন্সিগঞ্জে, গেলাম আর কি, গিয়ে বললাম যে এরকম। তো বলে যে এখানে ভর্তি হও, হরগঙ্গা কলেজের নাম মোটামুটি তখন একটা নাম আছে, এখানে ভর্তি হও। তাহলে যে মাইগ্রেশন, বলে একটা এফিডেভিট করো, এফিডেভিট করে বলো যে পরে দেবে এবং সেই অনুসারে ভর্তি হবে, না দিলে অ্যাডমিশন কাটা যাবে। ভর্তি হলাম, এই হরগঙ্গা কলেজে ভর্তি হলো। সায়েন্সে না, কমার্সে। কারণটা হচ্ছে যে মাঝখানে সায়েন্স ওখানে একটা তো ভালো ছিল না, যে কমার্স। ওখানে গিয়ে দেখি বিক্রমপুর তো হচ্ছে তখনকার দিনের অ্যাটমসফিয়ারটা হচ্ছে আপনার এত বেশি ধরেন কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক তারা প্রভাবিত, যে পারলে পরে কমিউনিজম ধরে মেরে ফেলে। এই ওখানে হিন্দু হোস্টেলে থাকতাম। হোস্টেলটা হিন্দু হোস্টেল, আর একটা মুসলিম হোস্টেল ছিল, সেটা হার্ডলি 50 জন ছাত্রদের মধ্যে, আর 100-3 একটা হিন্দু হোস্টেল ছিল। তো সেখানে কীভাবে হলো, জানাজানি হয়ে গেল যে আমি একটা কমিউনিস্ট। আচ্ছা। এখন
ওই হলে হোস্টেলে হার্ডলি 4 জন আমরা, 4 জন যারা কমিউনিস্ট। তার মধ্যে আমার সঙ্গে থার্ড ইয়ারে পড়ি, মানে থার্ড ইয়ার বলতো তো ওইটাকে ফরওয়ার্ড লোক সবাই। তো এখন ঘরের সামনে দিয়ে যায়, যে বলতে বলতে যায় এখানে কিন্তু কমিউনিস্টদের কেউ জায়গা নাই, কমিউনিস্টদের আমরা ফেলে দেবো, তাড়িয়ে দেবো হোস্টেল থেকে। কে বা কারা বলতে বলতে যায়, এইরকম অবস্থা ছিল আর কি। তবে একটা জিনিস বলতে হয় যে ফিজিক্যাল অ্যাসল্ট কোনোদিন করেনি। তো হোল জিনিসটা পাল্টে গেল 46-এর রায়েটের সময়। একদিন সারা মহকুমা জুড়ে প্রায় আল্লাহ আকবর একসঙ্গে ধ্বনি হলো। তো এটা দেখি হোস্টেলের সব ছেলেপেলেরা শুকনো মুখে, হিন্দু হোস্টেলের শুকনো মুখে এসে দাঁড়িয়েছে। তারপরের থেকে আবার আমাদের পজিশনটা একটুখানি, মানে আমাদের সঙ্গে এই 4-5 জন কমিউনিস্ট থাকি আর যাই থাকি, এই 4 জন ইয়েতে তাদের সঙ্গে মুসলিম ছাত্রদের মেলামেশা বেশি, ইত্যাদি ইত্যাদি, যোগাযোগটা অনেক বেশি ছিল। সখ্যতা আপনাদের বেশি, সঙ্গে মুসলমান ছাত্রদের সঙ্গে ওঠা বসা যোগাযোগ বেশি ছিল। সুতরাং সেই সুবাদে আমাদের একটা ওদের কাছে গ্রহণযোগ্যতা ছিল, সেইটা আবার আমাদের প্লাস পয়েন্ট হয়ে গেল, এবং এইটা কিন্তু চললো। তারপরে ওখানে আমি ছাত্র ফেডারেশনের কাজে যুক্ত হয়ে গেলাম। এই যে আপনি কমিউনিস্ট হিসেবে চিহ্নিত হলেন, হ্যাঁ, মানে তার পেছনের ইতিহাসটা কি? মানে আপনি কি আগে থেকেই ওই স্কুল জীবন থেকে মোটামুটি ওই ধারাতেই কাজ করে এবং মুন্সিগঞ্জে এসে কমিউনিস্ট পার্টি অফিসটা খুঁজে বের করলাম। আচ্ছা, বুঝছেন, কমিউনিস্ট পার্টি অফিসে যারা 2-3 জন যাই আসেট আছে সেখানে, সেই সময় ঢাকা জেলা ছাত্র ফেডারেশনের কমিটি হয়, হচ্ছে আমি একটা জয়েন্ট সেক্রেটারি হই। আচ্ছা, সেই কমিটির প্রেসিডেন্ট ছিলেন মনির চৌধুরী। সেক্রেটারি ছিলেন দেবপ্রসাদ মুখোপাধ্যায় বলে এক ভদ্র ইয়েছে। সর্দার ভাইস প্রেসিডেন্ট ছিলেন সর্দার ফজল করিম। রবি গুহ বলে এক ভদ্রলোক ছিলেন, যার নামটা এখানে 2-1 জন এখনো জানে। সেই সময়টা কিন্তু মনে রাখবেন, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর বাংলা, সমস্ত ভারতবর্ষ বিশেষত বাংলা একটা উত্তাল। প্রথম শুরু হলো আজাদ হিন্দ ফৌজ দিবস, তারপরে রশিদ আলী দিবস, সে জোয়ার কলকাতা কেন্দ্রিক প্রধানত। তারপরে আমরাও ফেস করে পেয়েছি। তারপরে হচ্ছে নৌ বিদ্রোহ, সমস্ত মানে করাচি, বম্বে, সেখানকার রেটিংস নৌসৈনিকরা বিদ্রোহ করলো, যুদ্ধ হলো সমস্ত। তার সমর্থনে কমিউনিস্ট পার্টি হরতাল ডাকলো, কংগ্রেস এবং মুসলিম লীগ বাধা দিলেন। তখন 46-এ তো ইলেকশনের পরে তো রাজ্যগুলিতে হয় কংগ্রেস নেই মুসলিম লীগ মিনিস্ট্রি হয়েছে। বম্বেতে কংগ্রেস মিনিস্ট্রি ছিলেন মোরারজি দেশাই, তিনি হরতাল বাধা দিলেন, বলে সে গুড্ডামির কাজ হচ্ছে। সেই জায়গায় আবার একই সময়ে 46 সালের দাঙ্গা, এই অবস্থার মধ্যে আন্দোলন হচ্ছে, দাঙ্গাও হচ্ছে, দুটোই একদিকে ব্রিটিশ বিরোধী আন্দোলন, আবার একই সঙ্গে না, কিন্তু মানে প্রায় পাশাপাশি বলা যায় আর প্রায় পাশাপাশি বলা যায়। তা না হলে 16ই আগস্ট হওয়ার কথা না। কারণটা হচ্ছে 16ই আগস্টের আগে, আগস্ট মাসের আগে, মানে 29 জুলাই বোধহয়, তখন একটা ডাক ও তার ধর্মঘট হচ্ছিল। তখন একটা বিশাল মিটিং হলো শ্রমিকদের, এবং সেখান থেকে কিন্তু সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও বলা হলো 29শে জুলাই। আর তার 16ই আগস্ট থেকে তো গ্রেট ক্যালকাটা কিলিং। এই অবস্থার মধ্যে যেটা কলকাতার দাঙ্গাতে তারপরে শেষ পর্যন্ত গান্ধীজির অনশন, পরে এর মধ্যেই তো 16th আগস্ট বা 15th আগস্ট বা 16th আগস্ট পাকিস্তান বলল স্বাধীন, 15 তারিখে ভারত হলো স্বাধীন। রাত্রি 12টার সময় ফ্ল্যাগ উঠলো। আমি হরঙ্গা কলেজের ছাত্র তখনও, এর মধ্যে দিয়ে পাকিস্তানে প্রবেশ করলাম 47 সালের পরে। হ্যাঁ,
পাশাপাশি পড়াশোনার কি অবস্থা? ডিসকলেজিয়েট বলে একটা জিনিস আসছিল না, তা আমি ডিসকলেজিয়েট হয়ে গেছিলাম। অধ্যাপকরা প্রিন্সিপাল সহ খাতির করে আমাকে মানে কলেজিয়েট করে দিচ্ছে আর কি, পার্সেন্টেজ করে দিয়েছে। সেটা না হইলে পরীক্ষা দিতে পারতাম না। সুতরাং এই হচ্ছে পড়াশোনা। আমরা এই প্রসঙ্গে ফিরে আসব, কিন্তু তার আগে একটা বিরতি নিয়ে নিই। শুধু দর্শক, আমরা এখন বিরতি নেব। বিরতির পরে ফিরে এসে কথা বলবো আমাদের আজকের অতিথি, আমাদের শ্রদ্ধার মানুষ অজয় রায়ের সঙ্গে। ফিরে এলাম বেলা সারাবেলা অনুষ্ঠানে। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের প্রসঙ্গে। তো আপনি যে এই যে দেশত্যাগ যে হচ্ছিল, তখন দুদিক থেকে হচ্ছিল। এদিক থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষ ভারতে চলে যাচ্ছিলেন, ভারতের মুসলমান এদিকে আসছিলেন। এই সময় আপনাদের যাওয়ার কোনো পরিকল্পনা বা চিন্তা মাথায় আসেনি? আমার রেজাল্ট বেরোবার আগে আমি জেলে চলে যাই। জেলে? আচ্ছা, কী কারণে? তখন তো কমিউনিস্ট পার্টি একটা আন্দোলনের লাইন নিছে, বিপ্লবের লাইন নিছে, ইত্যাদি ইত্যাদি, ইয়া আজাদি ছুটা হ্যায় হ্যাঁ, ইত্যাদি, লাখো ইনসান ভোকা হ্যায়। হ্যাঁ, লাখো ইনসান ভোকা হয়। তো এইটার সেই লাইনে আমিও আসছি। মুন্সিগঞ্জে একটা ছাত্র সভা হচ্ছিল, মিটিং হচ্ছে, এখান থেকে পুলিশ একদিক দিয়ে ঢুকলো, সবাই চলে গেল এদিক ওদিক। আমিও বেরিয়ে চলে গেলাম। চাপাতলি বলে একটা জায়গা, গ্রাম আছে মুন্সিগঞ্জের কাছে, সেখানে একটা স্কুলে গিয়ে তখন সব শিক্ষকরা চলে যাচ্ছে, আমিও একটা মধ্যে ঢুকে পড়লাম। আচ্ছা আচ্ছা, সেখান থেকে পরে 3-4 মাসের মধ্যে ব্যবধানে গ্রাম থেকে অ্যারেস্ট হয়ে গেলাম। যখন অ্যারেস্ট হয়েছি, তখন আপনি কমার্স গ্রাজুয়েট? গ্র্যাজুয়েট হয়নি, আমার পরীক্ষা দিয়েছি। পরীক্ষা দিয়েছেন? আচ্ছা, পরীক্ষা দিয়েছি। তখন সেখানে মুন্সিগঞ্জ সাব জেলে নিয়ে আসলো। ও কয়েকজন কয়েদি ভেগে গেছিলো, তারপরে সেখানে পাগলা ঘন্টা বলে একটা জেলে আসছে, একটা পাগলা ঘন্টা পড়লো। তারপরে দেখি এসডিপিও আসলো। এসডিপিও এসে দেখে বলে যে আপনি এখানে আছেন এখনো? বলে আপনি পাশ করছেন। আচ্ছা, মানে জেলে বসে পরীক্ষার রেজাল্টটা পাওয়া গেল? জেলে খবর পেলাম আর কি, যে পাশ করছে আর কি। যাই হোক, পাশ ভালোই রেজাল্ট ছিল। আমার ভাই বোনরা সবই চলে যায় আস্তে আস্তে কলকাতায়। আমি 50 সালের রিলিজ হওয়ার আগে প্রায় সবাই চলে গেছে। একজন ছিল, বোনটা ছিল, সে চলে গেল ম্যাট্রিক পরীক্ষা দিয়ে এখান থেকে। যাই হোক, আমরা এইখানে ফিরে আসি তাহলে। আবার ওই যে আপনি জেলে থেকে তো আপনি ভালো রেজাল্ট জানলেন, তারপরে তারপর জেলে মানে ওই মুন্সিগঞ্জেই? মুন্সিগঞ্জে না, ঢাকা সেন্ট্রাল জেলে। ঢাকায় নিয়ে এলো? হ্যাঁ। তো ঢাকায় কত বছর থাকতে হলো তখন? 1 বছর পরে ছেড়ে দিল। ছেড়ে দিলে আবার যে স্কুলে মাস্টারি করতাম, সেই স্কুলে আবার ফিরে গেলাম। আমাকে ধরে হেডমাস্টার বানিয়ে দিল কিশোরগঞ্জে? মুন্সিগঞ্জে। আবার ধরা বললাম 5-6 মাসের মধ্যে। আবার ধরলো? হ্যাঁ, এবার কি অপরাধ? এবার অপরাধ কিছুই না, কমিউনিস্ট লিটারেচার পাওয়া গেল আমার কাছে। আচ্ছা আচ্ছা, তারপরে সেটা একেবারে 1954-এর ইলেকশন পর্যন্ত। কতদিন তাহলে? প্রায় 4 বছর। 4 বছর। সেই ইলেকশনের আগে ছাড়লো? জাস্ট আগে। তখন কি আপনি এই নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন? না, নির্বাচনের কাজে অংশ নিয়েছি। আমাকে তখন একটা ব্যাপার ছিল। আচ্ছা, ইন্টারমেন্ট হচ্ছে যে একটা নির্দিষ্ট এলাকার মধ্যে আপনাকে বসবাস করতে হবে, এর বাইরে যেতে পারবেন না। বাইরে যেতে পারবেন না, আর থানায় হাজিরা দিতে হবে। তো সেই ইন্টারমেন্ট আমাকে করলো, ময়মনসিংহ শহরে ইন্টার্ন করে দিল। আচ্ছা, সেই ইন্টারমেন্ট সেখানে গিয়ে আবার কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। সেটাতে তার মধ্যে 92 এর আন্ডারগ্রাউন্ডে কাটিয়ে দিলাম। ওই যে একটা ধারা জারি হলো না 92 এ। তারপরে 1955-এ পুলিশ স্ট্রাইক বললে একটা ঘটনা হইল। সেখান থেকে